সবাইকে চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজনের সাথে রয়েছে আমি তাসফিন আশরাফ। আর বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ ফুলক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো। গ্যাস লাইনের ওপর কিভাবে মসজিদ নির্মাণ হলো এ বিষয়ে খতিয়ে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদের শোক। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে মৃত্যু বেড়ে 24, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন 6 জন, পুলিশের হত্যা মামলা দায়ের। 4 মাসের মধ্যে দেশের সবচেয়ে কম শনাক্তের হার, নমুনা পরীক্ষা কম বলেই সংক্রমণ হারও কম, মত বিশেষজ্ঞদের। এবং ইউএনও ওয়াহিদার শারীরিক অবস্থার উন্নতি, মামলার প্রধান আসামি যুবলীগ নেতা আসাদুলের 7 দিনের রিমান্ড। এছাড়াও নিটোটাটা বিশেষ সংবাদে থাকছে। দক্ষিণ কোরিয়ার ব্যাটারি চালিত মাস্ক তৈরির খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আরোআর সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় শোক জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিকল্পনার বাইরে গিয়ে কেউ মসজিদ নির্মাণ করেছে কিনা খতিয়ে দেখতে হবে। গ্যাস লাইনের ওপর দিয়ে কিভাবে নকশার অনুমোদন হলো তাও তদন্ত করতে বলেছেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদে শোক প্রস্তাবের ওপর আলোচনায় বিডিআর বিদ্রোহের ঘটনায় আবারও বিএনপিকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখরের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু হলো স্বাস্থ্যবিধি মেনে, শুধু কোরাম পূরণ করে এমন সংখ্যক সংসদ সদস্যদের উপস্থিতিতে। এই অধিবেশনে শোক প্রস্তাবের তালিকা সবচেয়ে দীর্ঘ। করোনা ভাইরাস সংক্রমণের সময় বর্তমান ও সাবেক সংসদ সদস্যের পাশাপাশি দেশ হারিয়েছে অনেক গুণীজনকে। শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে নারায়ণগঞ্জের মসজিদের দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, যারা বেঁচে আছেন তাদের জন্য সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্যাসের লাইনের উপরেই নাকি এই মসজিদটা নির্মাণ। সাধারণত যেখানে গ্যাসের পাইপলাইন থাকে সেখানে কিন্তু কোনো নির্মাণ কাজ হয় না, এবং এটা কখনো আমি জানি না রাজুকে এটার থেকে পারমিশন দিয়েছে কিনা, কারণ এই ধরনের পারমিশন তো দিতে পারে না। যেখানে এই যে বিদ্যুৎ সরবরাহটা বা বিদ্যুৎ লাইন কতটা নিতে পারবে সেই ক্যাপাসিটি ছিল কিনা, সার্কিট ব্রেকার ছিল কিনা, বা এইসব সব বিষয়গুলি কিন্তু দেখতে হবে। যে মানে অপরিকল্পিতভাবে কিছু করতে গেলে তার একটা দুর্ঘটনা অবশ্যই ঘটে। সংশ্লিষ্ট প্রত্যেককে আমি নির্দেশ দিয়েছি যে কারণটা খুঁজে বের করা। আর অন্যান্য সারা বাংলাদেশেই মসজিদগুলিতে যারা অপরিকল্পিতভাবে ইচ্ছা মতো মানে এয়ার কন্ডিশন লাগাচ্ছেন বা যেখানে সেখানে একটা মসজিদ গড়ে তুলছেন, সে জায়গাটা আদৌ একটা স্থাপনা করবার মতো জায়গা কিনা, বা যথেষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া বা সেভাবে নকশাগুলি করা হয়েছে কিনা, সেই বিষয়গুলি কিন্তু দেখা একান্ত প্রয়োজন। নইলে এই ধরনের ঘটনা দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। প্রধানমন্ত্রী শোকের আলোচনায় 69-এর গণ অভ্যুত্থান সহ 1/11 এবং বিডিআর এর ঘটনার সময় সাহারা খাতুনের সাহসী ভূমিকার কথা স্মরণ করেন। আমরা তো কেবল সরকার গঠন করেছি, এটা কোনোদিনই যুক্ত না যে আমরা সরকার গঠন করি এমন একটা ঘটনা ঘটাবো যে দেশে একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হোক। তাহলে যারা তখন ক্ষমতায় আসতে পারে নাই তাই তাদের পিছনে ছিল, এবং তাদের সাথে ওই মানে 1/11 যারা সৃষ্টি করেছিল, যাদের ধারণা ছিল যে ইলেকশনটা একটা হাং পার্লামেন্ট হবে, কিন্তু দেখলো যে আওয়ামী লীগ যখন মেজরিটি নিয়ে চলে আসলো তখন সবকিছুকে নস্যাৎ করবার অপচেষ্টা যাদের ভিতরে ছিল তারাই এই ঘটনাটা ঘটিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। একদিন এই সত্যতাটা বের হবে। ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধ, 15ই আগস্ট পরবর্তী সময় জরুরি সরকার, এমনকি পদ্মা সেতু দুর্নীতি নিয়ে যখন ওয়ার্ল্ড ব্যাংক সরব, তখন বাংলাদেশ ও এই সরকারের পাশে দাঁড়িয়েছিলেন প্রণব মুখার্জি। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।
নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 24 জনে দাঁড়িয়েছে। শেখ হাসিনা জাতীয় বর্ণ প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন 13 জনের অবস্থাও আশঙ্কাজনক। দগ্ধদের দেখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আহতদের বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা। ঢাকার বাইরেও বার্ন ইউনিট করার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আর ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সহায়তা নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের কথা জানিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। সময় যত যাচ্ছে নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে দগ্ধদের মধ্যে মৃতদের তালিকা তত দীর্ঘ হচ্ছে। প্রিয়জনদের প্রাণ ঝরে যাওয়ায় ক্ষুব্ধ স্বজনরা করছেন নানা অভিযোগ। যারা এটার জন্য দোষী বা দায়ী, তিতাসের যারা রেসপন্সিবল পারসন, আমরা অবশ্যই ওনাদের বিচার চাচ্ছি। ওনারা টাকা চেয়েছিল কিন্তু মসজিদ কমিটি ওনাদেরকে লিখিত দেয়নি বিধায় তারা কোনো কাজ মেরামত করে না। বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীনদের দেখতে এসে দুর্ঘটনার জন্য অব্যবস্থাপনাকে দায়ী করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। নারায়ণগঞ্জের মতো এত বড় একটা এলাকা, একটা হাসপাতাল আছে পুরানো, এখানে এই প্রাথমিক ব্যবস্থা এই থাকা উচিত। সর্বোচ্চ চেষ্টা চললেও আশার কথা শোনাতে পারেননি স্বাস্থ্যমন্ত্রী। কিছু রোগী আশা করি হয়তোবা বেঁচে যেতে পারেন, কিন্তু সবগুলো রোগীরই অবস্থা খুব ভালো না এবং সবই শ্বাসনালী পোড়া। 14টি বার্ন ইউনিট করার পরিকল্পনা রয়েছে। রোগীদের অবস্থা সংকটাপন্ন হওয়ার ব্যাখ্যা দিয়েছেন চিকিৎসকরা। প্রত্যেকেরই কিন্তু এখানে 90% বার্ন, 90% 82, 87 এবং প্রত্যেকেরই শ্বাসনালী পোড়া। সুতরাং এগুলোকে বাঁচানো খুবই ডিফিকাল্ট। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা করার পরিকল্পনার কথা জানান ত্রাণ প্রতিমন্ত্রী। ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতি কাটিয়ে ওঠার জন্য যে বরাদ্দটা, সেটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ এবং আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্তের পরেই আমরা সেই বরাদ্দটা দেব। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্বজন হারানোরা। লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় পুড়ে আহত হওয়ারা শেখ হাসিনা জাতীয় বর্ণ প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। সেখানে আছেন আমাদের প্রতিনিধি সামিয়া রহমান প্রিমা। সরাসরি যাচ্ছে তার কাছে। প্রিমা, আহতদের সর্বশেষ কি অবস্থা সেখানে? এই মুহূর্তে এখানে যে 37 জন ভর্তি হয়েছিলেন, আপনারা জানেন যে এর মধ্যে 24 জন এখানে মারা গিয়েছেন এবং আরও 13 জন এখানে রয়েছেন। এবং এই 13 জনের মধ্যে তারা 6 জন এখানে আইসিইউতে রয়েছেন এবং 6 জন পোস্ট এর বাইরে 7 জন পোস্ট অপারেটিভে রয়েছেন। আমরা এই মুহূর্তে লাস্ট প্রতিবেদনে আমরা যে শুনতে পেলাম যে স্বাস্থ্যমন্ত্রী কিন্তু আজকে সকালে জানিয়েছেন যে তাদের কারো অবস্থায় এখানে ভালো নয় এবং তারা সবাই গুরুতর অবস্থায় রয়েছেন। সেই তথ্যে এখানকার স্বজনদের পরিস্থিতি আপনারা বুঝতেই পারছেন এবং স্বজনদের এই পরিস্থিতি অবশ্যই শব্দে বেঁধে দেওয়া সম্ভব নয়। তবে তাদের মধ্যে একটি বিক্ষোভ এবং ক্ষোভ বিরাজ করছে তাদের মধ্যে। আমরা এরই মধ্যে যে ঘটনাটি কারণ হিসেবে জানতে পেরেছি যে গাফিলতি জড়িত যে কারণটি এখানে এসেছে, তারা বলছেন যে এবং এরই মধ্যে এখানে পুলিশ একটি হত্যা মামলাও দায়ের করেছে। তারা এই ঘটনার সুষ্ঠু বিচার চান এবং একই সাথে তারা বলছেন যে যেখানে তিতাসের কর্মীদের দুর্নীতির বিষয়টি উঠে এসেছে এবং সরকারের যে অব্যবস্থাপনা রয়েছে, তারা বলছেন যে এই ধরনের মৃত্যু যাতে না ঘটে সেই ধরনের সরকারের একটি সুষ্ঠু নজরদারি এক্ষেত্রে তারা চান। এবং এখানকার যে আপনি জানেন যে 13 জন অবস্থা আমি জানিয়েছি, চিকিৎসকরা আমাদের সবশেষ জানিয়েছেন এখানে সবার অবস্থায় অপরিবর্তিত রয়েছে এবং তারা কালকে সকালে একটি যে পর্যবেক্ষণ করবেন সেই পর্যবেক্ষণের শেষে তারা বুঝতে পারবেন যে কারো কোনো অস্ত্রোপচারের প্রয়োজন আছে কিনা। সেই পথে তাদের শারীরিক অবস্থার একটি বিষয়টি তারা আগামীকাল জানাতে পারবেন। তবে তারা কিন্তু এরই মধ্যে বলে দিয়েছেন যে এখান থেকে কিছু সংখ্যককে তারা বাঁচাতে পারবেন বলে তারা আশাবাদী। তো এখানকার যে পরিস্থিতি সেটি এখানকার যে পরিস্থিতি, তো এখন তারা ওখানে অপরিবর্তিত অবস্থায় যেতে রয়েছেন, স্বজনরা তাদের সাথেই রয়েছেন এবং আমরা দেখেছি যে এখানে জেলা প্রশাসনের কিছু প্রতিনিধি দল এবং নারায়ণগঞ্জ জেলার ডিবি সদস্যরা এখানে রয়েছেন, তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন। আর এই হচ্ছে এখানকার পরিস্থিতি। তবে আমরা প্রতি মুহূর্তে এখান থেকে তথ্য নেওয়ার চেষ্টা করছি। প্রিমা, ধন্যবাদ আপনাকে। নারায়ণগঞ্জ তল্লা এলাকার মসজিদে শুক্রবার বিস্ফোরণের ঘটনায় গঠিত ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির সদস্যরা আজও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা জানিয়েছেন ঘটনার তদন্ত কাজ প্রায় শেষ, নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিল করা হবে।
মসজিদ আগে নির্মাণ হয়েছে নাকি গ্যাস লাইন আগে গিয়েছে এই বিষয়টা একটু পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে এবং তারপরে এটা বলা যাবে এবং এটা তিতাস গ্যাস কর্তৃপক্ষ হয়তো বা বলতে পারবেন। এই বিষয়টা নিয়ে আমরা তেমন একটা ইয়া করছি না। এটা নাশকতাও হতে পারে, গ্যাসের থেকে হতে পারে, বিদ্যুৎ থেকে হতে পারে, বা অন্যান্য যে কারণগুলো আছে সেগুলো থেকেও হতে পারে। নারায়ণগঞ্জের পশ্চিমতলা মসজিদ কমিটি তিতাস গ্যাস লাইনের লিকেজ সারাতে শেষ পর্যন্ত 25,000 টাকা দিতে রাজি হলেও সে প্রস্তাব মানেননি তিতাস কর্তৃপক্ষ। এমন অভিযোগ করে কমিটির সভাপতি বলেছেন ঘটনার বিচার চান তারা। তিতাসের ব্যবস্থাপনা পরিচালক বলেছেন সত্যতা পাওয়া গেলে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। বিস্ফোরণের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে হত্যা মামলা করেছে পুলিশ। মুস্তাফা মলিকের রিপোর্ট। নারায়ণগঞ্জ শহরের পশ্চিমতলা বাইতুস সালাত জামে মসজিদ ঘিঞ্জি এলাকায় অবস্থিত এই মসজিদটির চারপাশে এখন হাজারো মানুষের আনাগোনা। বিভিন্ন সংস্থা মসজিদের ভেতরে নানা পরীক্ষা নিরীক্ষা করছে। এলাকার প্রায় প্রতিটি বাড়িতে উঠছে কালো পতাকা। স্বজন হারানো মানুষদের বাড়িতে শোকে নিস্তব্ধতা। মসজিদ কমিটি বলছে শেষ কয়েকদিন গ্যাস বের হচ্ছিল অনেক বেশি। সরকারি সংস্থা অনেক বেশি অর্থ চাওয়ায় তারা তা ঠিক করাতে পারছিলেন না। তিতাস গ্যাসের সঙ্গে যোগাযোগ করার পর তিতাস গ্যাসের আমার সেক্রেটারি যোগাযোগ করছিল আর কি, এই লিকেজটা ছাড়তে টাকা চায়। আমি গেলাম কত টাকা, 50,000 টাকা চায়। হ্যাঁ, 50,000 টাকা চাই। আমি ওখানে হঠাৎ আর্জেন্ট এত টাকা করতে যোগামু, আমি ঠিক আছে কয়েকটা দিন দেরি করো। এই দেরি করে টাকা যোগাযোগ হতে যেমন সাপ্তাহিক তো বা ঘটনা বই টাকা লোক তিতাস গ্যাস আবার এত টাকা না চাইতো 20-25,000 টাকা চাইলে আমরা মাইনাস করে দিতে পারতাম। তো কষ্ট কার কাছে আমরা দুঃখ প্রকাশ করবো? এতে কাল কত ডিসি সাহেব হয়ে গেছে, ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, জ্বালানি মন্ত্রী হয়ে গেছে, সবাই এসে হয়তো এই রাস্তাটার লেগে কেউ ওই অগ্রসর হয় না যে রাস্তাটা আগে করো। এত হাজার হাজার মানুষ চলাচলেন না, এটা কেউ কয় না। পানি চলে গেছি গিয়া আল্লাহ মৌত এইভাবে মৌত যেটা আল্লাহ কল্পনা করতে পারতেছে। ঘটনার দিন বেঁচে যাওয়া এই ব্যক্তি বলছেন নামাজের সিজদায় যাওয়ার সময় প্রায় গ্যাসের কড়া গন্ধ পেতেন মুসল্লিরা। ঘটনার দিন বিদ্যুতের একটি লাইন চলে যাওয়ার পর অন্য একটি বিদ্যুৎ লাইনের সুইচ অন করার সঙ্গে সঙ্গে ঘটে বিস্ফোরণ। মসজিদের ডান পাশ দিয়ে কয়েকটা জায়গা দিয়ে এরকম লিক, তো গন্ধটা আমরা সবসময় নামাজ পড়ি, তো গন্ধটা এরকম এরকম ভাবে ছড়ায় না, কিন্তু যখন সিজে যায় তখন আমরা গন্ধটা পাই। আমি 15 সেকেন্ডের জন্য বেঁচে গেছি। আল্লাহ তাআলা আমাকে কেন বাঁচিয়ে রাখছে আমি জানি না, কোন আমলের বরকতে আল্লাহ তাআলা আমাকে রাখছে। তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক বলেছেন কারোই দায় এড়ানোর সুযোগ নেই। অভিযুক্তদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়ার ঘোষণা তার। সরকারের তরফ থেকেও আমাদের কড়া নির্দেশ আছে এবং আমি ব্যক্তিগতভাবেও এই বিষয়ে আমি কড়া নির্দেশ দিয়েছি। কেউ যদি এখানে গাফিলতি থাকে, অবহেলা থাকে, তাহলে অবশ্যই আমি তাকে সর্বোচ্চ প্রশাসনিক যে ব্যবস্থা নেওয়া হয় সেটা আমরা নিব। আমি জানি এখানে গ্যাস বের হচ্ছে, তারপরে আমি কিভাবে ঘরটাকে বদ্ধ করে আমি এখানে এসি চালাচ্ছি, এটাও তো এক ধরনের জেনে শুনে অপরাধ। বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির হত্যা মামলা দায়ের করেছেন। এখানে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা অন্য কারো কোনো অবহেলার কারণে এই ঘটনা ঘটেছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি। এছাড়া আপনারা জানেন যে এই ঘটনায় 3টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের রিপোর্টের ভিত্তিতে সুনির্দিষ্টভাবে কে এই ঘটনার জন্য জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। খুব বড় ধরনের এ ধরনের ঘটনা ঘটার পর নড়ে বসে প্রশাসনের কর্তা ব্যক্তি থেকে শুরু করে সবাই। গঠন করা হয় তদন্ত কমিটি, আর সেই তদন্ত কমিটিতে সুপারিশ দেওয়া হয় আর কখনোই যেন না ঘটে এমন দুর্ঘটনা। তবে কিছুদিন যেতে না যেতেই আবার সবকিছু স্বাভাবিক হয়ে যায়, আবারও মৃত্যুর মিছিল, আবারও কান্না। নারায়ণগঞ্জের পশ্চিমতলা বাইতুস সালাত জামে মসজিদ থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল। দেশের 24 ঘন্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় শনাক্তের হার 14% একটু বেশি, যা 4 মাসের মধ্যে সর্বনিম্ন। তবে বিশেষজ্ঞরা বলছেন নমুনা পরীক্ষা কম হওয়াতেই শনাক্তের হারও কম। গড়ে প্রতিদিন 40 থেকে 50,000 নমুনা পরীক্ষা না হলে সংক্রমণের প্রকৃত চিত্র পাওয়া যাবে না। চকর মালিকের রিপোর্ট।
জুলাই এবং আগস্ট মাসের প্রথম 3 সপ্তাহে দেশে করোনা শনাক্তের প্রতিদিনের গড় হার ছিল 20 থেকে 25%। 21শে আগস্ট থেকে শনাক্তের হার 20-এর নিচে নেমে যায়। রোববার তা 14.02। তাহলে সংক্রমণ কি অনেক কমে এসেছে? বিশেষজ্ঞরা বলছেন নমুনা পরীক্ষার সংখ্যা সেটার প্রমাণ দেয় না। প্রত্যেকদিন 2000-3000 রোগী হয়, তাহলে গত 14 দিনে 28,000 রোগী হয়েছে এবং এই 28,000 রোগীতে গড়ে যদি 5 জন করে থাকে তাহলে কিন্তু প্রায় 1.5 লাখ লোককে শনাক্ত করা উচিত এবং খুব ভালো হতো এই 1.5 লাখ রোগী পরীক্ষা করলে 1.5 লাখ রোগীকে। এবং আমরা যদি এটা দেখি তাহলে গড়ে আসলে হয়তো 40-50 হাজার রোগী পরীক্ষা করা উচিত, সেখানে আমরা মাত্র করছি 10,000-8,000। প্রফেসর বেনজির যখন দৈনিক 40-50 হাজার নমুনা পরীক্ষার কথা বলছেন তখন 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 11,354টি। এর মধ্যে শনাক্ত 1,500-এর বেশি। এ সময় মৃত্যু সংখ্যা 32 এবং সুস্থ প্রায় 3,500। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী দেশে মোট আক্রান্ত শনাক্ত 3.25 লাখ অতিক্রম করেছে। তাদের মধ্যে চিকিৎসাধীন 99,000-এর বেশি। এখন পর্যন্ত সুস্থ 2,21,000 আর মোট মৃত্যু সংখ্যা 4,479। এরকম অবস্থায় করোনা নিয়ন্ত্রণে আরো কার্যকর উদ্যোগের পরামর্শ এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞের। এই যে আমরা এই রোগীগুলো মিস করছি তার ফলে আমাদের প্রকৃত চিত্রটা ফুটে উঠছে না। এছাড়া আমরা জানি অসংখ্য রোগী আছে যারা জানেনই না যে তাদের করোনা সংক্রমণ ঘটছে, যেটা উপসর্গহীন। তাহলে এই রোগীগুলোও কিন্তু আমরা মিস করছি, কিন্তু সমস্যাটা হলো তারা কিন্তু সংক্রমণ করবে না তা নয়, সুতরাং তারা সংক্রমণ করেই যাচ্ছে। আমরা করোনা নিয়ন্ত্রণে এই যে সফল হচ্ছে না বা নিয়ন্ত্রণ করার জন্য যে বড় উদ্যোগ নেওয়া সেটা যে নিচ্ছে না এবং একটা ভ্রান্ত বিলাসে ভুগছি যে আমাদের করোনা নিয়ন্ত্রণে আমরা ভালো করছি, তার ফলে কিন্তু আমাদেরকে একটা বড় মূল্য দিতে হতে পারে। উপসর্গবিহীন আক্রান্তদেরও খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে তাকে দেখে জানিয়েছেন ওয়াহিদা কথা বলছেন এবং ওই দিনের ঘটনাও মনে করতে পারছেন। তাকে এই মুহূর্তে দেশের বাইরে নেওয়ার প্রয়োজন নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিয়মিত খোঁজ রাখছেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। জানিতুল বাকিয়া কেকার রিপোর্ট। সরকারি বাসায় হামলার শিকার দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের মাথার অস্ত্রোপচারের পর রোববার 3য় দিন পার হচ্ছে। অস্ত্রোপচারের পর ধারাবাহিকভাবেই তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে তাকে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী। এই পর্যন্ত রোগী যেভাবে আছে সে ইনফেকশনের কোনো লক্ষণ দেখা যায়নি। আমরা আশা করি, দোয়া করি যাতে ইনফেকশন না হয়। এখন যে পর্যায়ে আছে এখানকার টিমের সাথে আমি আলাপ করেছি, ওনারা বলেছে বর্তমানে বাইরে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও এই রোগীর সম্বন্ধে সব সময় খোঁজ খবর রাখছেন। চিকিৎসকরা বলছেন অস্ত্রোপচারের পর এখনো পর্যন্ত কোনো ধরনের সংক্রমণ ঘটেনি, তবে তার শরীরের ডান পাশের অবশ অংশের উন্নতি না হওয়ায় ফিজিওথেরাপি শুরু হয়েছে। এই অবস্থা আমরা অপারেশন করেছি আজকে 3 দিনের মাথায়। রোগী আল্লাহর রহমতে অনেকখানি ইমপ্রুভ করেছে। রোগী এখন সম্পূর্ণ জ্ঞানে আছে, কথাবার্তা বলছেন, উনি ওনার অবস্থানগুলো মনে করতে পারছেন। ডান পাশ যে অবশ ছিল সেটার এখনো কোনো উন্নতি হয়নি, তবে কতদিন লাগবে আমরা বলতে পারি না। তবে আমরা শিগগিরই ফিজিওথেরাপি, যেটা ফিজিক্যাল মেডিসিন বলে, সেটা শুরু করে দিয়েছি অলরেডি। দুর্বৃত্তরা বুধবার দিবাগত রাত 3টার দিকে ওয়াহিদা খানমের ওপর হামলা চালায়। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদার সরকারি বাসভবনে ওই হামলার সময় তাকে বাঁচাতে গিয়ে তার বাবা ওমর আলীও আহত হন। ওয়াহিদাকে বৃহস্পতিবার এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা এনে নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। জানাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।
দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার ঘটনায় আটক যুবলীগ নেতা আসাদুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা দিনাজপুর ডিবি গোয়েন্দা পুলিশের ওসি ইমাম আবু জাফর আসাদুলের 10 দিনের রিমান্ড চাইলে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 7 সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান সরকার। আসাদুল হাসপাতালে চিকিৎসাধীন থাকায় শনিবার আদালতে তাকে হাজির করা সম্ভব হয়নি বলে আদালতকে জানান মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আসামি পুলিশের 4 সদস্য উপপরিদর্শক লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও আব্দুল্লাহ আল মামুনকে দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বেলা 11টায় জেলা কারাগার থেকে তাদের জেলা সদর হাসপাতালে নিয়ে শারীরিক পরীক্ষা করানো হয়। এরপর তাদের জিজ্ঞাসাবাদের জন্য র্যাব 15 কক্সবাজার ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা জানান পুলিশ সদস্যদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য 24 আগস্ট আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশের অপর 3 সদস্য ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকত এবং এএসআই নন্দ দুলালকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে প্রদীপকে 4 দফায় 15 দিন এবং লিয়াকত ও নন্দ দুলাল রক্ষিতকে 3 দফায় 14 দিন করে রিমান্ডে নেওয়া হয়। লিয়াকত ও নন্দ দুলাল 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও প্রদীপ রাজি হননি। তারা সবাই এখন কারাগারে রয়েছেন। এবারে জানাবো গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স করোনার সর্বশেষ। বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত 2,70,00,000 ছাড়িয়েছে। মৃতের সংখ্যা 8,83,000। মোট সুস্থ হয়েছেন 1,91,00,000-এরও বেশি মানুষ। যুক্তরাষ্ট্র, ব্রাজিলের মতো ভারতেও করোনা ভাইরাসে আক্রান্ত বাড়ছে। শনিবার থেকে 24 ঘন্টায় দেশটিতে আরো 90,000-এরও বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে। বিশ্বে করোনা ভাইরাসের সবশেষ পরিস্থিতি নিয়ে লায়লা নওশিনের রিপোর্ট। করোনা ভাইরাসে আক্রান্তের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মতোই অবস্থা ভারতে। দেশটিতে এখন মোট আক্রান্তের সংখ্যা 41,14,000 ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে 70,626 জনের। আশঙ্কা করা হচ্ছে দ্রুতই ব্রাজিলকে ছাড়িয়ে ওয়ার্ল্ডোমিটারের দ্বিতীয় স্থানে চলে আসবে ভারত। ব্রাজিলে আক্রান্তের সংখ্যা 41,23,000। বিশ্বের সবচেয়ে বেশি আক্রান্ত নিয়ে এখনও শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা 63 লাখের বেশি। কার্যকর কোনো ভ্যাকসিন তৈরি হলে নভেম্বরের 1 তারিখের মধ্যেই তা বিতরণের জন্য দেশটিকে প্রস্তুত থাকতে বলেছেন মার্কিন সার্জন জেনারেল ডক্টর জেরেমি অ্যাডামস। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসার কারণে মেলবোর্নে লকডাউন 2 সপ্তাহ বাড়িয়েছে অস্ট্রেলিয়া সরকার। 28 সেপ্টেম্বর পর্যন্ত মেলবোর্নে এই লকডাউন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন। ইটালির রোমে মাস্ক বিরোধী মিছিলে শত শত মানুষ অংশ নিয়েছে। রাশিয়ার উদ্ভাবন করা করোনা ভাইরাসের টিকাটি নিরাপদ ও কার্যকর বলে প্রমাণ পাওয়া গেছে বলে চিকিৎসা বিজ্ঞান বিষয়ক সাময়িকী দ্য ল্যান্সেট নিবন্ধে জানানো হয়েছে। লায়লা নওশিন, চ্যানেল আই। এর সাথে সংবাদে নিচ্ছি অশোক লীলান ইফাত অটোস বিরতি। আর বিরতির পর আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হোসেন বলেছেন, করোনা পরিস্থিতির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা অনিশ্চিত হয়ে পড়েছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব না হলে উপরের শ্রেণীতে অটো প্রমোশন দেয়া ছাড়া আর কোনো পথ নেই। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনের প্রস্তুতি নিয়ে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষা ভিত্তিক মূল্যায়ন করতে সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। স্কুল খোলা সম্ভব হলে পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, এই মুহূর্তে দেশের যোগ্য মানব সম্পদের সংকট রয়েছে। তথ্য প্রযুক্তি খাতে বিশ্বমানের একটি সফটওয়্যার লেখার মানুষের যেখানে অভাব, সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেন বাস্তবায়ন হচ্ছে না তা নিয়ে হা হুতাশ করা হাস্যকর। আমেরিকান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর উদ্যোগে কৃষিতে মূল্য সংযোজন এবং সবুজ বিনিয়োগ নিয়ে ওয়েবিনারের প্রধান অতিথি ছিলেন তিনি। আলোচনায় অংশ নেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান, তথ্য প্রযুক্তিবিদ, কূটনীতিক এবং দেশি বিদেশি বিনিয়োগকারীরা। Many people told me that yes, but for artificial intelligence we have hardly anybody, any software. We don't have people for normal software. You are talking about artificial intelligence. I said, yes, exactly. So if you are going to go for reskilling,
Rather than concentrating on this thing, let's create. So this is something I think we need to think about how to do this and how to really increase this thing. I think the bottom line here is that things like which basically what you were doing, Shekhar, was you were just throwing ideas out, thinking that why is it not happening? Is it repatriation? Is it but I think those are just your thoughts why it's not happening. But I think basically it's not happening is because that competence level is not there. এই পর্যায়ে সামিট আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডের বার্মিংহামে ছুরিকাঘাতের ঘটনায় একজন নিহত হয়েছে, আহত হয়েছেন আরো 7 জন। স্থানীয় সময় শনিবার ভোরের দিকে একটি এবং এর কিছুক্ষণ পরে গে ভিলেজ থেকে আধা মাইল দূরের আরভিং স্ট্রিটেও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। বার্মিংহাম পুলিশের প্রধান কর্মকর্তা স্টিভ গ্রাহাম বলেছেন, ঘটনার সঙ্গে সন্ত্রাসী তৎপরতার কোনো অনুমান পাওয়া যায়নি। তদন্ত শুরু করেছে ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ। বার্মিংহামের গে ভিলেজ এলাকায় অনেক মানুষ যখন বাইরে জড়ো হয়ে খাওয়া দাওয়া করছিল সে সময় এই হামলা হয়। ঠিক কি কারণে হামলা হয়েছে তা এখনো জানতে পারেনি পুলিশ। এবারে নিউট্রাল টাটা বিশেষ সংবাদ। করোনা ভাইরাস মোকাবিলায় পিউরি কেয়ার নামে বিশেষ ধরনের মাস্ক আবিষ্কার করেছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স কোম্পানি এলজি। মাস্কটিতে বিশেষ ধরনের সেন্সর বসানো হয়েছে যার মাধ্যমে বিশুদ্ধ বাতাস গ্রহণ করতে পারবেন ব্যবহারকারীরা, আর বিশেষ এক ধরনের ব্যাটারির মাধ্যমে পরিচালিত হবে এই সেন্সর। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে বাজারে থাকা মাস্কগুলো ব্যবহার করলে অনেকেরই শ্বাস নিতে কষ্ট হয়, মাস্কটি সেই সমস্যা দূর করবে। বার্লিনের বার্ষিক ইলেকট্রনিক্স মেলায় এই মাস্কের বিষয়টি তুলে ধরা হয়েছে। মেলায় বিশেষ 80টি কোম্পানি বিভিন্ন পণ্যের প্রদর্শনী করা হয়। এবারে দেখবেন কৃষি সংবাদ। সাগরে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। পটুয়াখালীর জেলেরা ট্রলার ভর্তি ইলিশ নিয়ে ফিরছেন উপকূলে। মহিপুর, আলিপুর মৎস্য বন্দরের আড়ত ঘাটগুলোতে মাছ বেচা কেনা নিয়ে ব্যস্ত সবাই। সুদীপ্তা মাহমুদের রিপোর্টে বিস্তারিত। করোনা ভাইরাস ও 65 দিনের অবরোধের পর এবছর মৌসুমের শুরুতেই বৈরী আবহাওয়া দেখা দেয়। দেনার দায় ও দাদন নিয়ে দুর্ভোগের দিন কাটিয়েছেন পটুয়াখালীর জেলেরা। তবে গত কয়েকদিন ধরে সাগরে প্রচুর ইলিশ ধরা পড়ায় এখন সন্তুষ্ট তারা। দাম নাগালের মধ্যে থাকায় পাইকাররা ইলিশ কিনে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠাচ্ছেন। ইলিশের সাইজ খুব ভালো, মাছ ভালো হচ্ছে। সাগরে যাকে যাকে মাছ পেতেছে, মাছ এখন যে বাজার পড়তেছে এরকম পড়লে আমাদের খুশি। 25-30 হাজার টাকা আছে, 16,000 টাকা। জেলে ও আড়তদাররা বলছেন ইলিশ রপ্তানি করা গেলে ও আবহাওয়া অনুকূলে থাকলে মাছ আহরণ করে লাভবান হবেন তারা। ভারতের জালিয়ারা আমার মাছ লয়ে যায়, তাহলে আমরা বাঁচাইলাম কেমনে? যদি হেয়ারও সর্বভোগ মিলিয়ে দেয় তাহলে মনে করেন আমরা বাঁচতাম পারি। এখনই মোটামুটি কিছু মাছ পাওয়া যাচ্ছে, এটা মোটামুটি পর্যায়ে এইভাবে থাকলে জেলেরা তাদের দুর্যোগ কাটাই করতে পারবে। এখন দেখবেন মাছ পড়া যাচ্ছে, যদি জালিয়ারা যদি ধরেন আর একবার সময় পায় তাহলে জালিয়ারা ঠিকঠাক মতন ব্যবসা বাণিজ্য করতে পারবে। সরকারের কার্যকরী পদক্ষেপে সাগরে জলদস্যুদের উৎপাত কমেছে। এখন বিদেশি জেলেদের হাত থেকে দেশের মৎস্য সম্পদ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জেলেদের। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পরিবেশ দূষণ বন্ধে চাঁপাইনবাবগঞ্জে স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণ করা হচ্ছে। পৌর এলাকার বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে শোধন করতে জেলার দারিয়াপুরে স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণ কাজ শেষ পর্যায়ে। এতে দিনে প্রায় 4 টন বর্জ্য শোধন করে বহুমুখী কাজে ব্যবহার করা যাবে। চাঁপাইনবাবগঞ্জ থেকে আশরাফুল ইসলাম রঞ্জুর তথ্য, ভিডিওতে শমিক আহমেদের রিপোর্ট। দেশের অন্য পৌর এলাকার মতো চাঁপাইনবাবগঞ্জেরও অন্যতম বড় সমস্যা শহরের বর্জ্য ব্যবস্থাপনা। নাগরিকদের অসচেতনতা ও পৌরসভার সক্ষমতার অভাবে পুরো শহরে আবর্জনার ছড়াছড়ি।
ফলে মারাত্মক পরিবেশ দূষণে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। পরিকল্পিত আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে 2 বছর আগে সরকার ও এডিবি সহ বিভিন্ন উন্নয়ন সহযোগীদের সহায়তায় ইউজিপি 3 প্রকল্প নেওয়া হয়। প্রায় 13.5 কোটি টাকা ব্যয়ে স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণ প্রকল্পটি এবছরের অক্টোবরের মধ্যে শেষ হচ্ছে। এই প্রকল্পটি বাস্তবায়ন হলে শহরের যে রাস্তাঘাটের ময়লা আবর্জনা এবং বাড়িঘরের যে ময়লা আবর্জনা এগুলো সুষ্ঠুভাবে আমরা সেখানে নিয়ে যাব এবং সুষ্ঠুভাবে এখানে ডাম্পিং করতে পারবো। বর্জ্য শোধন করে জৈব সার এবং বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে গ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করা হবে। এই ডাম্পিংটি শুধু ডাম্পিং হিসেবে ব্যবহার না করে যদি এখানে বর্জ্য শোধন করে শোধনাগার তৈরি করে যদি বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করা হয় বা বিদ্যুৎ প্ল্যান্ট তৈরি করা হয়, যেহেতু অল্প খরচে এটি করা সম্ভব। এই পৌরসভার জন্য খুবই এসেন্সিয়াল একটা বিষয় ছিল এবং যেটা এই প্রকল্প আমরা পেয়েছি এবং আশা করি যে এই পৌরসভাকে একটি সুন্দর আদর্শ এবং পরিবেশ বান্ধব পৌরসভা আমরা বলতে পারব। এ ধরনের সুষ্ঠু ও পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনা দেশের অন্য পৌরসভার জন্য উদাহরণ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সৌমিক আহমেদ, চেন্নাই। এবার পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। সারা দেশে অনলাইন বিক্রেতাদের ক্ষমতায়নের লক্ষ্যে ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইক্যাপ এবং A2I আইসিটি ডিভিশনের সহায়তায় পেপার ফ্লাই চালু করেছে সেলার ওয়ান প্রোগ্রাম। ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে সেবাটি চালু করা হয়। এই পরিষেবার মাধ্যমে ঢাকার বাইরের এবং গ্রামীণ ব্যবসায়ীরা তাদের উৎপাদিত পণ্য সরাসরি সারা দেশের ক্রেতাদের কাছে পৌঁছে দিতে পারবেন। সংবাদ সম্মেলনে ছিলেন ইক্যাবের প্রেসিডেন্ট শমীক আয়সার, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন, পেপার ফ্লাইয়ের চিফ মার্কেটিং অফিসার রাহাত আহমেদ, A2I এর হেড অফ ই কমার্স রিজওয়ানুল হক জামি, আইএফসি বাংলাদেশ প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনে ফেরদৌস সুমি এবং প্রাইম ব্যাংকের হেড অফ এসএমই ব্যাংকিং সৈয়দ এন ওমর তৈয়ব, লাইট ক্যাসেল পার্টনার্সের সিইও বিজন ইসলাম সহ অন্যরা। সংবাদে আবারও নিচ্ছি অশোক লীলা নিফাত অটোস্পেয়তে। আর ফিরে এসে খেলার খবরে যা থাকছে। ফিরে এলাম সবশেষ আয়োজন করে পাবনার সুজানগরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে 10 জন গুলিবিদ্ধ সহ কমপক্ষে 25 জন আহত হয়েছে। আহতদের মধ্যে 6 জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের অবস্থা গুরুতর। প্রত্যক্ষদর্শী ও সুজানগর থানা জানিয়েছে, রোববার সকাল 11টার দিকে রানীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত আলী মাস্টারের বাড়িতে প্রতিপক্ষ খায়রুল গ্রুপের লোকজন হামলা চালায় ও বাড়িঘর ভাঙচুর করে। ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে 25 জন আহত হয়। খবর পেয়ে সুজানগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই পর্যায়ে রয়েছে খেলার খবর। জয় দিয়ে ইউএফএ নেশনস লিগ শুরু করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ছাড়াই ক্রোয়েশিয়াকে 4-1 করে হারিয়েছে পর্তুগিজরা। 41 মিনিটে দলকে 1-0 লিড এনে দেন ক্যান্সেলো। দলের পক্ষে 58 মিনিটে দ্বিতীয় গোলটি করেন দিয়াগো জোটা। 70 মিনিটে ফেলিক্স গোলে ব্যবধান করে 3-0।